পার্থ ওসিকে বলছেন আপনার উপাধিও তো দে, আমার হয়ে আপনি সৎকারটা করে দিন না। কেন একটি লোক 6 মাস ধরে দিদি এবং তার দুটো পোষ্য, দুটো কুকুরের কঙ্কাল কেন একটা ঘরের মধ্যে রেখে দিল? পার্থ এবং দেবযানীকে মা ছোটবেলা থেকেই বুঝিয়েছিলেন যে ঠাকুমা কিন্তু উইচ। একটা মত বলছে যে পার্থ এটা হ্যালুসিনেট করছে, আরেকটা মত বলছে যে না, এটা সত্যিই ঘটেছে। ওই 3 নম্বর ঘরের যে উইন্ডোগুলো, সেই উইন্ডোগুলো ভালো করে সেলোটেপ দিয়ে সমস্ত এয়ার টাইট করা ছিল। বলছে না, দিদি তো উঠতে পারবে না, এই তো কঙ্কালের মতো শুয়ে আছে। পোস্টমর্টম হয়নি, 1 নম্বর বারবার করে বলেছেন দেখলাম। আর সেকেন্ডলি বলছেন যে এটা কি মানে কোথাও খুনের ইয়েও হতে পারে। যে ঘরে তখন দিদি কঙ্কাল হয়ে গেছে, সেই ঘরের দরজার ফাঁক দিয়ে ওই ছবিটা ঢুকিয়ে গেছে, যার পেছনে লেখা সেই পার্থ। নমস্কার, আমি অনিলবাবু চট্টোপাধ্যায় বা বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। 2015 সাল একটা ঘটনা, জুলাই মাস, 10ই জুলাই, তারপরে একটা ঘটনা গোটা কলকাতা বলবো কেন, গোটা ভারতবর্ষকে নড়িয়ে দিয়েছিল। সেটা হচ্ছে কলকাতার 3 নম্বর রবিনসন স্ট্রিটের সেই বিখ্যাত কঙ্কাল কাণ্ড। পার্থ দে বলে একজনকে পাওয়া গেছিল, তার দিদির কঙ্কালের সঙ্গে তিনি প্রায় 6 মাসের বেশি সময় ধরে তিনি ওই বাড়ির মধ্যে তিনি সহাবস্থান করেন। পরবর্তীকালে এটা নিয়ে আরও অনেক ডেভেলপমেন্ট হয়, বিভিন্ন রকম তদন্ত চলে, এবং এই বিষয়টা নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন আমাদের কলকাতার ছেলে অময় দেবরায়। অময় শুধুমাত্র গবেষণা করেননি, আপনারা হয়তো জানেন যে হইচই একটা ডকুমেন্টারি আছে রবিনসন স্ট্রিট হরর স্টোরি বলে, সেটার নেপথ্যের মানুষটা অময়, এবং এই গোটা ঘটনাটার যে গবেষণা বলুন বা তার সঙ্গে যে স্টোরি বোর্ডটা লেখা, সবটাই কিন্তু অময় তার সামলেছেন, নিজে অভিনয় করেছিলেন সেখানে। তো অ্যাকচুয়ালি কী হয়েছিল সেখানে, এই যে হরর স্টোরি বলা হচ্ছে রবিনসন স্ট্রিটের ঘটনাকে, সত্যি মানে আতঙ্ক থাকার মতন ভৌতিক একটা ঘটনা, কিন্তু অ্যাকচুয়ালি কী হয়েছিল রবিনসন স্ট্রিটে সেটা জানার জন্য আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন অময়। অময়, স্বাগত তোমাকে। নমস্কার। আমি ডকুমেন্টারিটা যতবারই দেখেছি বা আমার যখন মনে হয়েছে, তখন বারবার করে একটা মনে হয়েছে এটা যতটা না হরর স্টোরি, তার চেয়ে একটা অত্যন্ত একটা মানবিক স্টোরি, একটা খুব কষ্টের যে একটা জায়গা। তো একটা মানুষ, সে নিজে কোনোদিন খুন করেনি, সে মনোরোগের শিকার ছিল, তার মেন্টাল হেলথ খারাপ ছিল, ডিসঅর্ডার ছিল। তো সেই মানুষটাকেও এক সময় আত্মহত্যার পথে বেছে নিতে হলো, শুধুমাত্র মানে এই সোসাইটি তাকে কিভাবে অ্যাকসেপ্ট করলো সেটাকে মানতে না পেরে। তুমি যখন কাজ করছিলে, তোমার এই পার্থ দে ক্যারেক্টারটা তোমার কাছে কীরকম? হ্যাঁ, এটাই কিন্তু খুব ইন্টারেস্টিং। মানে আপনি যেটা বললেন, আমরা যখন মিডিয়ায় দেখেছি, এটা নিয়ে কিন্তু একটা ভয়ানক মিডিয়া ট্রায়াল চলেছে। কঙ্কাল সবকিছু নিয়েই চলে, হ্যাঁ সবকিছু নিয়েই চলে। মানে কিছু হওয়ার আগেই আমাদের মিডিয়া, আমাদের এখানকার মিডিয়া মোটামুটি তাকে দোষী করে দিতে পারলে পরে তাদের মোটামুটি কাজ হাসিল হয়ে টিআরপিটা উঠে যায়। তো এই পার্থদের ক্ষেত্রেও তাই হয়েছিল। আমাদের উদ্দেশ্যটা, মানে আমরা যখন রিসার্চটা শুরু করলাম, আমাদের উদ্দেশ্যটা কিন্তু এটাই ছিল যে ভেতরের মানুষটাকে জানা, যাকে কঙ্কাল পার্থ বলা হচ্ছে, হিচকক হাউস বলা হচ্ছে। কেন একটি লোক 6 মাস ধরে দিদি এবং তার দুটো পোষ্য, দুটো কুকুরের কঙ্কাল কেন একটা ঘরের মধ্যে রেখে দিল? সে কি মেন্টাল স্টেটে থাকলে পরে এই অবস্থায় পৌঁছতে পারে? এবং তার একটা অত্যন্ত ব্রাইট ক্যারিয়ার রয়েছে। মানে আপনি যদি পার্থ দে সম্পর্কে জানার চেষ্টা করেন, যে রিসার্চ পর্বের মধ্য দিয়ে আমরা যেতে জানতে শুরু করলাম যে পার্থ দে একটা সময় TCS এ কাজ করতেন। পার্থ দে বিদেশে আইটি সেক্টরে খুব সাকসেসফুলি কাজ করেছেন, পার্থ দে টিম লিড করেছেন। হঠাৎ সেই লোকটার কি হলো যে সেই লোকটা সম্পূর্ণ নিজেকে গুটিয়ে নিলেন একটা ঘরের মধ্যে, এবং সেই ঘরের মধ্যে তিনি কঙ্কালসার হয়ে গেলেন, তিনি খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন, তিনি বাইরে বেরোনো বন্ধ করে দিলেন, এবং তার সামনে তার দিদি 6 মাস ধরে আস্তে আস্তে স্টারভেশনে শুকিয়ে মারা গেল, এবং তার দুটো প্রিয় পোষ্য মারা গেল। তার দিদি অত্যন্ত প্রিয় মানুষ, সে মারা গেল সেখানে। শুধু তা নয়, মানে যখন
ভাবছিলাম যে দিদির কথা বলা হচ্ছে, তিনি লন্ডন ট্রিনিটি স্কুল অফ মিউজিক থেকে পাশ করা, তিনি মানে ভাবাই যায় না, মানে ট্রিনিটি কলেজ অফ মিউজিকে চান্স পাওয়াটাই একটা বিরাট ব্যাপার। সেখান থেকে একজন সেখান থেকে পাস করে এসে এখানে বোধহয় কোনো একটা স্কুলে বোধহয় মিউজিক টিচার ছিলেন, ডন বস্কোর মিউজিক টিচার ছিলেন উনি এখানে, পাওয়া যায় না আর কি। সেই কাজটাও কিন্তু ছেড়ে দিচ্ছেন। খুব ইন্টারেস্টিংলি পার্থ তার ডায়েরিতে লিখছেন, আফটার মাই মাদার্স ডেথ আই টেক আ ইম্পর্টেন্ট লাইফ ডিসিশন। এটা বুঝতে হবে যে মা ছিল তাদের ফ্যামিলির পিলার। ছোটবেলাটাও খুব ইম্পর্টেন্ট, মানে আমাদের হঠাৎ করে একটি লোক এই রকম হয়ে যাচ্ছে কেন, তার বিহেভিয়ারের চেঞ্জ হচ্ছে কেন, বিহেভিয়ারের পরিবর্তন হচ্ছে কেন, সেটা বোঝার জন্য কিন্তু আমাদের ছোটবেলাটা জানা খুব জরুরি। আমরা প্রাইমারি এডুকেশনে খুব একটা গুরুত্ব দিই না, আমরা ছোটবেলা নিয়ে খুব একটা ভাবি না। কিন্তু আপনি ভাবুন যে একটি শিশু প্রথম মানে একদম জন্ম থেকে প্রথম 6-7 বছর সে কত কিছু শিখছে। সে একটা আস্ত ল্যাঙ্গুয়েজ শিখছে, মাতৃভাষা। তারপর বাকি আমাদের যে 60-70 বছর কিন্তু আরেকটা ভাষা শিখতে আমাদের কিন্তু কালঘাম ছুটে যায়, রাইটলি আপনারা বুঝতে পারছেন? তো ওই সময় সে রং বুঝতে শিখছে, সে ভাষা শিখছে, সে দিক নির্ণয় করতে শিখছে। সেই সময় তার চারপাশটা কিরকম ছিল, তার পরিবেশটা কিরকম, তাকে কিভাবে কি আপব্রিঙ্গিং দেয়া হচ্ছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা যদি পার্থদের ছোটবেলাটা দেখি, খুব স্ট্রিক্ট একটা চাইল্ডহুড কিন্তু পার্থদের ছিল। যেরকম পার্থদের যদি আমরা 3 রবিনসন স্ট্রিটটা দেখি, তাহলে একই সঙ্গে কাকার পরিবার এবং পার্থদের পরিবার, অর্থাৎ অরবিন্দ দে পার্থদের বাবা এবং তার কাকা অরুণ দে। এবার পার্থদের ঠাকুমা ছিলেন তার কাকার সঙ্গে ঘনিষ্ঠ, এবং পার্থদের মা আরতিদের সঙ্গে তার শাশুড়ির খুব একটা সম্পর্ক ভালো ছিল না। শাশুড়ির সঙ্গে যেহেতু এই পার্থদের মার সম্পর্ক ভালো নয়, আরতিদের সম্পর্ক ভালো নয়, ছেলে মেয়েকে অর্থাৎ পার্থ এবং দেবযানীকে মা ছোটবেলা থেকেই বুঝিয়েছিলেন যে ঠাকুমা কিন্তু উইচ, ঠাকুমার সঙ্গে ভালো রকম ভাবে মিশো না, খুব একটা বেশি মিশো না, ওই দিকে একদম পারলে যেওই না। তাহলে এই যে ঠাকুমা বা দাদুর সঙ্গে নাতি নাতনির সম্পর্ক, সেইটা সম্পর্কটা তৈরি হলো না। একটা পারিবারিক একটা বলা যেতে পারে অবস্টাকল কিন্তু সেই ছোটবেলা থেকেই তৈরি হয়ে যাচ্ছে। এবার ধরুন স্কুলে বন্ধু বান্ধব, স্কুলে প্রাণোচ্ছল একটা ব্যাপার, পার্থদের ক্ষেত্রে কি সেটা ছিল? না, সেটাও ছিল না। স্কুলে কি হচ্ছে, দিদি প্রথমে যাচ্ছে, খুব মানে সেই সময় তারা অত্যন্ত সম্ভ্রান্ত, 3 রবিনসন স্ট্রিটের ওই রকম বিরাট জায়গা নিয়ে ওই রকম বাড়ি, বুঝতেই পারছেন, এবং তারা গাড়ি বাড়ি সমস্ত কিছু রয়েছে। তাহলে দিদি যাচ্ছে, পাশাপাশি স্কুল, দিদি যাচ্ছে একবার, তারপরে দিদিকে নামিয়ে দিয়ে আবার গাড়ি ফেরত আসছে, আবার তারপর পার্থ থেকে নিয়ে যাচ্ছে। এটা কেন, মানে তোমার মনে হয়? মানে এটার কারণটা হলো যে 2 ভাই বোনকেও কিন্তু একটুখানি আলাদা রাখা, ঠিক আছে? এটাও দুজনকে আলাদা রকম ভাবে মানুষ করা। ইভেন পার্থদে তার ডায়েরিতে এটা পাওয়া যায়, এটা নিয়ে 2টো মত রয়েছে। একটা মত বলছে যে পার্থ এটা হ্যালুসিনেট করছে, আরেকটা মত বলছে যে না, এটা সত্যিই ঘটেছে। পার্থ যেটা বলছে যে আমরা একটা ফ্যামিলি পিকনিকে গিয়েছিলাম, এবং সেই পিকনিকে দিদি আমার সঙ্গে ফিজিক্যালি ইন্টিমেট হতে চায়, যেটা আমার খুব একটা ভালো লাগেনি। এবার দেখুন, পার্থদে মারা যাচ্ছে 2018 সালের 21শে ফেব্রুয়ারি। পার্থ দেখে তো আমি সরাসরি মিট করতে পারিনি। তাহলে আমাদের রিসার্চ পর্বটা কিভাবে চলেছে? পার্থদের সঙ্গে যারা মিশেছেন, অর্থাৎ যে সমস্ত চিকিৎসকেরা, সব্যসাচী মিত্র, প্রথম শেক্সপিয়ার সরণি থানার যে আইও ছিলেন সেই সময় স্বরাজ দাস, তিনি যে হ্যাঁ, তারপর উনি জয়শ্রী সর চৌধুরী, প্যাভলভে যিনি ছিলেন, তাদের মাধ্যমে যতটা আমি জানতে পারছি, তো একটা মত বলছে যে পার্থ সেটা হ্যালুসিনেট করতেন, একটা মত বলছে যে না, সত্যি এইরকম কিছু ঘটে থাকলেও ঘটতে পারে। ডায়েরিতে এটা কিন্তু পার্থ লিখছে। এবার সেটা হ্যালুসিনেশনের বশে লিখছে নাকি সত্যি সেটা ঘটেছিল, এটা আজকে আর জানার কোনো উপায় নেই, কারণ কি লোকটা নেই। আমার এই রিসার্চ পর্বে আমি এই 2টো তথ্যই পেয়েছি, এবং আপনি যদি ফিল্মটাও দেখেন, ফিল্মেও কিন্তু এই 2টো তথ্যই আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো যেটা বলছিলাম যে ছোটবেলা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এই
স্কুলে তার কোনো বন্ধু বান্ধব হচ্ছে না, কারণ মা পরিষ্কার বলে দিচ্ছে স্কুলে কোনো বন্ধু বান্ধব করার প্রয়োজন নেই, বিশেষ করে মেয়ে বন্ধুত্ব করার কোনো প্রয়োজনই নেই, এবং সেক্স ব্যাপারটা একটা ভয়ানক ব্যাপার, হ্যাঁ ট্যাবু ওটা, সেক্স ওই দিকে ওই সমস্ত ব্যাপারে ভেবই না বাবা, ঠিক আছে। তো এইরকম একটা বেড়ে ওঠা, যে বেড়ে ওঠায়, এবং একটা জিনিস দেখছিলাম একটা যে বোধহয় এমনও হচ্ছে যে বাড়িতে বোধহয় কাজের পরিচারিকাকে ওর ঘরে পাঠিয়ে ওকে টেস্ট করতে দেওয়া করা আর কি, মায়ের তরফ থেকে এগুলো বোধহয় ছিল বোধহয়। এটা 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 একটুখানি পরে, এটা একটু পরে। এটার ঘটনাটা হচ্ছে, এটা আপনাকে বলি, একটা সময় পার্থ ইম্পর্টেন্ট হয়ে পড়ে, এবং চিকিৎসকেরা বলছেন ভেরি ইম্পর্টেন্টলি সেটা কিন্তু কোনো ফিজিক্যাল ইম্পর্টেন্সই নয়, মেন্টাল ইম্পর্টেন্সি, অর্থাৎ মানসিক প্রেশারের বসে। এই যে নিয়ত যে সেক্স একটা ট্যাবু, হ্যাঁ যৌনতা, এই সমস্ত বিষয়ে ভাববেই না কখনো, কিন্তু স্বাভাবিকভাবেই পার্থ যখন তার যৌবন, এই ভাবনা চিন্তাগুলো তো আসবেই, কিন্তু এটা সাপ্রেসড হতে 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 তার একটা মেন্টাল ইম্পর্টেন্সি তৈরি হয়। এইবার মা কিন্তু ভয় পেয়ে যান। মা যখন এটা জানতে পারেন যে আমার ছেলের একটা মেন্টাল ইম্পর্টেন্সি তৈরি হয়েছে, তখন সেইটাকে রেকটিফাই করার জন্য তিনি এইরকম একটা ঘুরপথে প্রসেস নিলেন, যে তার পরিচারিকা, বাড়ির পরিচারিকাকে বাড়ির একটি নির্দিষ্ট সময়ে পার্থর ঘরে নির্দিষ্ট টাইমে বারবার করে পাঠানো হচ্ছে। এবং পার্থ বলছে যে এটা আমার ভীষণ অপছন্দের। মা যেরকম ভীষণ রকমভাবে পরিবারের ব্যাকবোন, মাকে যেরকম ভীষণ রকমভাবে দরকার, ওই যে বললাম পার্থ লিখছে যে আই টেক আ ভেরি ইম্পর্টেন্ট লাইফ ডিসিশন আফটার মাই মাদার্স ডেথ, মার মৃত্যুর পর সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। অর্থাৎ একই সঙ্গে আমাদের সম্পর্কগুলো তো সবসময় খুব মানে সাদা বা কালো হয় না, গ্রে হয়। কিছু কিছু কারণে আমি মার প্রতি ভীষণ ডিপেন্ডেন্ট, কারণ কি ছোটবেলা থেকে মা তো আর কিছু মানে মাই মায়ের প্রতি একটা অপছন্দও ছিল, যেহেতু কন্ট্রোল ফ্রিক ছিলেন বলে, তাই তো একই সঙ্গে অপছন্দ, আবার কি করতে হবে, কি সিদ্ধান্ত নেব। আমি হয়তো বাইরের পৃথিবীতে আমি টিম লিড করছি, আমি যখন টিসিএস এ কাজ করছি বা আমি যখন বাইরে গিয়ে কর্পোরেট সেক্টরে কাজ করছি, তখন হয়তো আমি খুব সাকসেসফুলি কাজ করছি, কিন্তু পরিবারে এসে এবার কি করা উচিত, আমার মায়ের মা নেই, হঠাৎ করে মা নেই, এবার কি করা উচিত, এই ডিসিশনটা আমি আর নিতে পারছি না। আমার একটা জায়গায় এই জায়গাটা দ্বন্দ্ব আর কি, মানে মানে আমার ভাবনার ক্ষেত্রে যেটা মানে মানে জায়গাটা মিলছে না, যেটা যে একটা মানুষ যে মা চলে যাওয়ার পর দুটো মানুষ, এটা নয় একজনের কোনো একটা স্কিজোফ্রেনিক একটা অ্যাটাক হচ্ছে বা সে সেরকম ভাবে বদলাচ্ছে, এটার ক্ষেত্রে দুটো মানুষ একই সঙ্গে বদলাচ্ছে, এবং তাতে বাবাকে একই বাড়িতে বাবা আছে, বাবাকে বাইরে রেখে, স্পেশালি যেটা হচ্ছে যে যদি ধরো তুমি যে স্পেশালি যখন বডিগুলো পচতে আরম্ভ করে, তখনই তো একটা গন্ধ, একটা বেরোতে আরম্ভ করে, সেটা বাড়িতে বসে বাবা টের পাচ্ছেন না। হ্যাঁ, সেটা খুব ইন্টারেস্টিং। তার জন্য দুটো বিষয় জানা প্রয়োজন। একটা হলো বাড়ির স্ট্রাকচারটা আমি একটা ইমেজের মাধ্যমে দেখাতে পারি, আমি জানি না ক্যামেরায় আসবে কিনা। এই যদি হয় বাড়ির এন্ট্রান্সটা, হ্যাঁ এই দিকটা বন্ধ, এই আমি বাড়িটা দিয়ে ঢুকছি, ঠিক আছে, এই দিকটা কিন্তু বন্ধ, ক্লোজ। এবার এই এন্ট্রান্সটা, এখানে হলো কিচেন, অনেকটা ওদের একটা ড্রাইভওয়ে মতন ছিল, হ্যাঁ এখানে হলো বাথরুম, যে বাথরুমে বাবার চার্ড বডি পড়েছিল, এই উইন্ডো থেকেই প্রথম ধোঁয়াটা বেরোয়, এবং প্রথম বাইরের পৃথিবীর কাছে এই 3 রবিনসন স্ট্রিটের টোটাল হিস্ট্রি, ইতিহাস, ভূগোল সমস্ত কিছু বাইরে আসে এই বাথরুম থেকে। এই ঘরে, অর্থাৎ এই ঢুকে এই গিয়ে আমার এই ঘরে ঢুকতে হচ্ছে। এখানটায় কিন্তু পার্থ, দিদি এবং তার দুটো পোষ্য। এবার কি হলো, এই হলো স্ট্রাকচারটা। এবার আপনাকে বলি, মায়ের মৃত্যুর পর এবার পরিবারের হাল ধরবে কে? মা তো নেই। ভাই বোন মিলে ঠিক করলো যে এবারে পরিবারের হাল ধরবে দিদি, দেবযানী, এবং বাবাকেও দেবযানীর সমস্ত কথা মেনে চলতে হবে। এবার বাবার কিন্তু সবসময় তার একটা পাবলিক লাইফ ছিল, পাবে যাওয়া, ক্লাবে যাওয়া, ফুর্তি করা, এই সব, গলফ খেলতে দেখলাম, গলফ খেলতে, তো এই পাবলিক লাইফটা ছিল। এবার বাবা যখন ছেলে এবং মেয়ে বলছে যে দেবযানী, মানে পার্থ বলছে যে দেবযানী সবটা ডিসাইড করবে,
এবার সে তো বাবা, সে তার তো সন্তান, মানে সে বলবে যে হ্যাঁ ঠিক আছে, মানে ওর খুব একটা গুরুত্ব দিচ্ছে না, হ্যাঁ ঠিক আছে করবে করবে, মানে ও এই পার্থর বাবা অরবিন্দ কিন্তু দেবযানীর নেতৃত্ব বা দেবযানীর লিডারশিপ এইটা মানছে না। এই প্রথম ছেলে মেয়ের সঙ্গে বাবার একটা নতুন করে সংঘাত শুরু হলো। ছেলে মেয়ে পরিষ্কার বলে দিলেন যে ঠিক আছে, তুমি যখন দিদির নেতৃত্ব মানবে না, পার্থ বলছে তুমি যখন দিদির নেতৃত্ব মানবে না, আমরা একটা নতুন সাধনায় যাচ্ছি, আমরা একটা সম্পূর্ণ ভিন্ন সাধনায় যাচ্ছি, প্রবেশ করছি, আমরা এখন থেকে গৃহবন্দী থাকব, তুমি কিন্তু এই দিকে পাও মারাতে এসো না। এই জায়গায় খুব ইম্পর্টেন্ট, দিদি চাকরি ছেড়ে দিচ্ছে, নিয়মিত যোগানন্দ স্বামীর আশ্রমে যাচ্ছে, জয়েস মেয়ারের চান্ট হচ্ছে, বাড়িতে একাধিক সাউন্ড বক্স ছিল, একাধিক গ্যাজেটস, সাউন্ড বক্স। ইভেন আমি যখন ওই 3 রবিনসন স্ট্রিটে যাই, দিদির যে পিয়ানোটা, এই মাঝের ঘরটায় দিদির পিয়ানোটা আমি তখনও পেয়েছিলাম, এবং আমার সঙ্গে আমার সেটা ফিল্মেও আছে, এই মাঝের ঘরটায় দিদি যেহেতু মিউজিক টিচার, সেই পিয়ানোটা ছিল তখন, এবং সেই পিয়ানোটা কিন্তু বাজছে। আমার সহ গবেষক স্বরলিপি দাশগুপ্ত সে বাজালো, তো মানে আমার অদ্ভুতভাবে মনে হলো যে এটা দিদি বাজাতো, মানে দেবযানী বাজাতো। তো যাই হোক, যেটা বলছিলাম যে পরিষ্কার বাবাকে বলে দেওয়া হলো যে তুমি এই ঘরে আসবে না, এই ঘরে আমরা এখন ধ্যানমগ্ন হব, আমরা সাধনায় বসব। ওরা দুজনে ভেবেছিল যে আমরা নতুন কিছু একটা তৈরি করব, নতুন একটা পৃথিবী তৈরি করব, যেখানে সমস্ত কিছু সুন্দর হবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে পার্থ এবং দেবযানী বলছে যে কিভাবে আমরা ভালো থাকতে পারি, আমাদের ভালো থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই কারণে ও কি করছে যে ছোটবেলায় ছবি আঁকতো, ওরা প্রচুর স্কেচ করতো। দেখবেন ও, আমি এই ডকুমেন্টারিতেও আছে যে প্রচুর স্কেচ পাওয়া যাচ্ছে, যেখানে কুকুরের, পাখির বিভিন্ন স্কেচ, অর্থাৎ এই ছোটবেলায় পেন্টিং করে আমরা ভালো থেকেছিলাম। এই সমস্ত নানা রকমের পরিকল্পনা হচ্ছে যে এখন আর আমরা ভালো নেই, পরিবারে নানা রকম অশান্তি, মা চলে গেছে, বাবা বাইরে বাইরে থাকছে, তাহলে আমরা কি করব, আমাদের আর মানে এবার পথ কি, আমরা চাকরি ছেড়ে দিয়েছি, হোয়াট নেক্সট, আমরা তাহলে একটা নতুন কিছু শুরু করি, নতুন একটা সাধনা শুরু করি, নতুন একটা পথ তৈরি করার চেষ্টা করি। এবং ওদের বিশ্বাস হলো, বিশ্বাস কি ভয়ানক, মানে এই ফিল্মের বীজটা কোথা থেকে এলো, সেই সময় আরো একটা ছবি হয়েছিল অ্যামাজন প্রাইমে, সেটা এখনো আছে, বুরারি ডেটস বলে, দিল্লিতে একটা ঘটনা ঘটেছিল যে পরিবারে। তো সেই বিশ্বাস, সেই ভয়ানক বিশ্বাস, সেই বিশ্বাসের বশে দিদি এবার প্রথমে অল্প অল্প খাচ্ছে, অল্প অল্প খেতে খেতে তারপর আস্তে আস্তে প্রায় খাওয়া ছেড়ে দিচ্ছে। এবার আস্তে আস্তে দেহ তো শুকিয়ে যাচ্ছে। এবার আপনি যেটা বলছেন যে গন্ধ পাওয়া যাচ্ছে, এই জায়গাটাই আমি আসি, তারপর পরে আসছি গন্ধের ব্যাপারটায়, যে ধরো মানে দুটো মানুষ একই রকম ভাবে এই যে অস্বাভাবিকত্ব, যে আমি মানে একটা নতুন পথের সন্ধান করবো, সেটা তো একটা তার মধ্যে মনেই হতে পারে যে একটা কিছু নতুন কিছু আবিষ্কার করবো আর নতুন কিছু পথের সন্ধান করব, সেটা একরকম। কিন্তু দুটো মানুষ একই সঙ্গে সেটা ভাবছে এবং তারা একটা ঘরের মধ্যে নিজেদের আবদ্ধ করে রাখছে, এবং মানে এটা না, মানে কোথাও একটা এই যে অস্বাভাবিকতাটা, সেটা আগে থেকেই ছিল বোধহয়। সে তো 100 বার, মানে এটা ফ্যামিলি হিস্ট্রিতেই ছিল। ওই যে মা বলছে যে দিদিমা উইচ, হ্যাঁ, এটা কিন্তু ফ্যামিলি হিস্ট্রিতেই ছিল। এমনি তো হঠাৎ করে আপনি আমি তো বলবো না যে দিদিমা বেঁচে ছিলেন যে সময়, ঠাকুমা বেঁচে ছিলেন, ঠাকুমা, দিদিমা না, ঠাকুমা, হ্যাঁ না, ঠাকুমা তখন প্রয়াত, হ্যাঁ ঠাকুমা প্রয়াত, কিন্তু কাকু কাকিমা এবং তাদের ছেলে অর্জুন দে তারা বেঁচে। তাহলে মার মধ্যে এই সমস্যাটা ছিল, হতে পারে যে দিদিমার মধ্যেও কোনো সমস্যা ছিল, যে কারণে শাশুড়ি বৌমা অর্থাৎ পার্থর মা আরতি দে এবং পার্থর ঠাকুমার সঙ্গে সম্পর্ক। বাংলায় বউ বৌমা শাশুড়িকে ডাইনি হিসেবে দেখে, এরকম প্রচুর আছে, সে নিয়ে আমি যাচ্ছি না সেই আলোচনা। কিন্তু যদি সেটা বাদ দিয়েও যদি বলা হয় যে একজন
এই যে পারিবারিক কোন্দল যেটা যদি বলছি, সেটাকে আমি যদি বাইরেও রাখি, তার এই ছেলে মেয়েগুলোকে তৈরি করা হচ্ছে এরকম ভাবে, যেরকম প্রথম থেকেই যে এ খারাপ, এর সঙ্গে মিশো না, বা তুমি নিজের একটা জগৎ তৈরি করো, বন্ধু তৈরি করো না, মেয়েদের সঙ্গে মিশো না। অ্যাবসলিউটলি। তার মধ্যে থেকেও তো এই দুটি ছেলে মেয়ে তাদের প্রফেশনাল জগতে গিয়ে কথা, মানে তার সঙ্গে লোকজনের সঙ্গে কথা বলতে হয়, এমন তো নয় যে কথা না বলে সে চাকরি করে জীবন দিয়ে করছে। তাহলে কি হচ্ছে যে তারা বাড়িতে ঢুকলেই তাদের একটা সাংঘাতিকভাবে একটা কোথাও মানসিক একটা চেঞ্জ সেটা তৈরি হচ্ছে। মানে এটা ব্যাপারটা হলো এই স্কিজোটাইপাল ডিসঅর্ডার টাইপ 3, মানে এটা না অদ্ভুত। আমি এই জার্নিটা, দুটো মানুষের কি একসঙ্গে হতে পারে? এটা হ্যাঁ হতে পারে। ইভেন এটা সংক্রমিতও হতে পারে। অর্থাৎ আপনি ভাবুন যে একজন যে আমার খুব কাছের, যে আমার একই সঙ্গে প্রিয় এবং ঘনিষ্ঠ, আস্তে আস্তে করে তো তার বাইরের পৃথিবীটা কোল্যাপস করে যাচ্ছে। দুটো মানুষ চাকরি ছেড়ে দিয়েছে, কি করবে, হোয়াট নেক্সট তারা জানে না। এবং মা নেই। ওই যে সবচেয়ে বড় কথা, যে এতদিন ধরে মা কিন্তু বলে দিত, সেটা হয়তো আমার কন্ট্রোল ফ্রিক মনে হচ্ছে, যে তুমি বান্ধবীর সঙ্গে মিশবে না, তুমি স্কুলে যাবে না, বা স্কুলে গেলে পরেও এটা করবে, এটা করবে না, বা ঠাকুমার সঙ্গে মিশবে না। অর্থাৎ মার ওই গাইডেন্সটা রয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে আমি কোনো সময় আমি দারুণ অ্যাক্টিভ, আমি যখন বাইরের পৃথিবীতে আমি ভীষণ অ্যাক্টিভ, কিন্তু আমি ফ্যামিলির মধ্যে এসে গুটিয়ে যাচ্ছি। দুটো মানুষের মধ্যে পারস্পরিক এই বিহেভিয়ার সংক্রমিত হতেই পারে, এই সম্ভাবনা প্রবল, সেটা হতেই পারে। এবং যখন এই দুটো মানুষ নিজেকে ক্রমশ ঘরের মধ্যে বদ্ধ করে নিচ্ছে, বাইরের পৃথিবী থেকে সমস্ত সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তখন এটা আরো আঁকড়ে বসছে, আরো জাকিয়ে বসছে। আপনি ভাবুন না, তার কাছে তখন উপাদান হলো যোগানন্দ স্বামী, তার কাছে তখন উপাদান হলো জয়েস মেয়ারের চান্ট, তার কাছে তখন উপাদান হলো সেই নতুন কিছুর সন্ধান। এবং বিশ্বাসটা এতই প্রবল যে পার্থ কেন কঙ্কালটা রেখে দিল। এক তো ফ্যামিলি হিস্ট্রিতে সৎকারের প্রতি একটা, বলা যেতে পারে সৎকারের প্রতি একটা রিজার্ভেশন ছিল। পার্থর মাও যখন মারা যাচ্ছে, তখন পার্থ বলে যে আমি সৎকার করব না। ইভেন পার্থর বাবা তো আগুনে পুড়ে মারা যাচ্ছে এবং চার্ড বডি সেখান থেকে ধোয়া বেরোচ্ছে, সেই সময়ও কিন্তু পার্থ বাবার সৎকার করতে রাজি হয়নি। মানে তখন পার্থ শেক্সপিয়ার সরণি থানায়, এবং খুব ইন্টারেস্টিং একটা তথ্য, সেই সময় শেক্সপিয়ার সরণি থানার ওসি হলেন অরুণ দে, অর্থাৎ পার্থদের কাকার নামও অরুণ দে, বাবার নাম অরবিন্দ দে, অর্থাৎ তিনিও দে। পার্থ ওসিকে বলছেন, আপনার উপাধিও তো দে, আমার হয়ে আপনি সৎকারটা করে দিন না। সৎকারের প্রতিও একটা রিজার্ভেশন আছে। এবার কেন দিদি এবং কুকুরের দুটো কঙ্কাল রেখে দিল? বিশ্বাসটা এতটাই প্রগাঢ়, বিশ্বাসটা এতটাই গভীরে যে দিদি বেঁচে ফিরবে, এটা তো সাময়িক। আমরা একটা নতুন পৃথিবী তৈরি করব, একদম এই বিশ্বাসটা ছিল যে আমরা একটা নতুন পৃথিবী তৈরি করব, যে পৃথিবীতে আর কোনো ভুলভ্রান্তি থাকবে না। ওর প্রথম যে কথাটা বলেছিলেন, যেটা দিদি কঙ্কালের মতন হয়ে শুয়ে আছে, মানে ও কোথাও বিশ্বাস করে যে দিদি মারা গেছে। একদম এটাই তো বলছি, যে ও স্বরাজ দাসকে বলছে, আইওকে বলছে দ্বিতীয় দিন। প্রথম দিন কিন্তু ওই যে ম্যাপটা দেখালাম, প্রথম দিন কিন্তু ওই তৃতীয় ঘরটায় শেক্সপিয়ার সরণি থানার আইও স্বরাজ দাস তিনি পৌঁছননি। এবং প্রথম দিন দিদি যে ওখানে কঙ্কাল অবস্থায়, সেই তথ্যটা তখনও নেই, তখনও শুধুমাত্র অরবিন্দ দের চার্ট বডিটা পাওয়া গেছে বাথরুমে। পরের দিন আস্তে আস্তে খোলাসা হচ্ছে এই যে দিদি তাহলে কোথায়, এই একটা আলোচনা চলছে। সেই সময় মিডিয়া ট্রায়াল অলরেডি শুরু হয়ে গেছে, আলোচনা তাহলে দিদি কি বাইরে, দিদি কি বিদেশে। হঠাৎ করে পার্থ বলছে যে দিদি তো ঘরেই মানে তাহলে নিয়ে আসুন। বলছে না, দিদি তো উঠতে পারবে না, এই তো কঙ্কালের মতো শুয়ে আছে। অর্থাৎ তার ওই গভীর বিশ্বাস দিদি মারা যায়নি, দিদি ফিরবে, বেঁচে ফিরবে। এবং বেঁচে যখন ফিরবে, তখন আমরা সেই নতুন পৃথিবীতে পৌঁছবো, যে পৃথিবীতে আমাদের আর কোনো দুঃখ দুর্দশা থাকবে না, যে পৃথিবীতে আমাদের আর কোনো কষ্ট থাকবে না। ওই যে ছোটবেলার ভালো লাগাগুলো, সেইগুলো আমরা সমস্ত ফিরে পাবো, যেখানে মাও থাকবে, দিদিও থাকবে, বাবাও থাকবে, এবং আমাদের একটা হ্যাপি ফ্যামিলি হবে। এবং শুধু এটা নয়, আমরা এই ফিলোসফিটা দিয়ে বাকি পৃথিবীকেও প্রভাবিত করব। দ্যাট ওয়াজ দ্য বিলিভ, এবং অত্যন্ত স্ট্রং বিলিভ। সেই জায়গা থেকেই কিন্তু কঙ্কালটা রেখে দেওয়া, এবং তার সঙ্গে সৎকারের প্রতিও একটা অনীহা ছিল।
আর যেটা বললেন গন্ধ, সেটা হলো পার্থ একই সঙ্গে বললাম অত্যন্ত বুদ্ধিমান। পার্থর বাইরের পৃথিবীর সঙ্গে একটা যোগাযোগ ছিল, বাড়িতে একাধিক আধুনিক গ্যাজেটস, পার্থ কিন্তু একাধিক কেমিক্যালস থাকার সম্ভাবনা, এটাও কিন্তু আমি রিসার্চে পেয়েছি, সেই কেমিক্যালস প্রয়োগ করা হয়েছে যাতে বডির উপর একদম, যাতে বাইরে গন্ধ না বেরোয়। ইভেন এটা তো একদম আমরা স্পষ্ট পেয়েছি যে ওই 3 নম্বর ঘরের যে উইন্ডোগুলো, সেই উইন্ডোগুলো ভালো করে সেলোটেপ দিয়ে সমস্ত এয়ার টাইট করা ছিল, যাতে এমনিতেই জায়গাটা অনেকটা বড়, আশেপাশে গন্ধটা যাওয়া, মানে পরের বাড়িটা একটু দূরে, গন্ধটা যাওয়া একটু ডিফিকাল্ট, কিন্তু তারপরেও যাতে না যায় তার জন্য কিন্তু সেলোটেপ দিয়ে সমস্ত উইন্ডো এয়ার টাইট করা। এবার প্রশ্ন হলো, বাবাও কি জানতে পারলেন না? বাবা কেন জানতে পারলেন না? বা মেয়েকে তো খুঁজবে না। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং। ইভেন এই মানে আমরা তো এর একটা ফিচার পার্টও আছে, সেই অভিনয়ের অংশটাও আছে, সেটা আমি ওই জায়গায় অভিনয়টাও করেছি, ওটা খুব ডিফিকাল্টও ছিল, পরে আসছি। আমি বলছি যে বাবা কেন জানতে পারলেন? এক তো বাবার তার একটা পাবলিক লাইফ ছিল, বাবার অনেকটা বয়স হয়েছে, বাবা খানিকটা অ্যালকোহলিকও ছিলেন, এটাও রিসার্চে পাওয়া যায়। এক ছেলে মেয়ে আছে, বাবার ঘরে থাকতেন, বাবা 3rd রুমটায় প্রবেশ করতেন না, তাহলে একেবারেই কি করতেন না? সম্পর্কের জায়গাটাও মনে হয় না অতটা জমাট ছিল, একদম জমাট। কিন্তু বাবার তো ক্রমশ বয়স বাড়ছে, স্ত্রী নেই, আফটার অল ছেলে মেয়ে, তো কষ্ট হয়, তো বয়স বেড়ে যাচ্ছে। ভাবুন বাবা কি করছে, বাবা একটা ছবি তুলছে মোবাইলে, ছবি তুলে সেটা ওয়াশ করছে, প্রিন্ট করছে, প্রিন্ট করে বের করে ছবির পেছনে লিখছে, সি পার্থ, দেবযানী, হাউ ওল্ড আই অ্যাম। দেখো আমি কতটা বুড়ো হয়ে গেছি, 6 মাস ধরে তোমাদের দেখিনি, প্রায় 6 মাসের একটু আগের কথা আমি এটা বলছি। এবং সেটা করে ওই 3 নম্বর ঘরের, যে ঘরে তখন দিদি কঙ্কাল হয়ে গেছে, সেই ঘরের দরজার ফাঁক দিয়ে ওই ছবিটা ঢুকিয়ে দিচ্ছে, যার পেছনে লেখা, সি পার্থ, দেবযানী, হাউ ওল্ড আই অ্যাম। ওইটা দেখে পার্থ কিন্তু ভেঙে পড়ছে, পার্থ ভেঙে পড়ছে। পার্থ এই দরজা খুলছে, পার্থ দরজা খুলছে, এবং খাওয়া দাওয়া বলছি, খাওয়া দাওয়া প্রচুর অর্ডার আসতো, প্রচুর হোম ডেলিভারি হতো, আচ্ছা প্রচুর অর্ডার আসতো, কিন্তু ভালো ভালো। এবং যে কারণে এই যে বললাম প্রচুর আধুনিক গ্যাজেটস, একাধিক ল্যাপটপ, একাধিক ডেস্কটপ, সাউন্ড বক্স, প্রচুর খাওয়া দাওয়া, সেই অর্থে উপার্জন কিচ্ছু নেই। একটা সময় এই পর্বে কিন্তু 3 রবিনসন স্ট্রিটের পরিবারের আর্থিক সমস্যার মধ্যেও পড়তে হয়েছিল। তো এই চিটটা ঢুকিয়ে দিচ্ছে। ইভেন আরো ইন্টারেস্টিংলি এই চিট ঢোকার একটা ব্যাপার রয়েছে, ওই যে বললেন যে পারিবারিক ইকুয়েশনটা খুব জটিল, একদম ঠিক বলেছেন, একেবারে তাই। এমনও হচ্ছে, আমরা এমনও দেখতে পাই যে সব সময় কিন্তু মৌখিক আদান প্রদান হচ্ছে না, একই ঘরের মধ্যে বাবা ছেলে, বাবা মেয়ে, বাবা মা, হ্যাঁ, কথা বলছে চিরকুটের আদান প্রদানের মাধ্যমে। অর্থাৎ আপনি যেটা বললেন, রাইটলি সেড, যে অলরেডি পরিবারের মধ্যে কোথাও সেইটা ভেতরে ভেতরে একটা কোথাও প্রবলেম, হ্যাঁ, একটা কোথাও স্কিজোফ্রেনিয়ার বীজ সেটা ছিল, সেটা পারিবারিক ভাবেই ছিল। তো সেই পার্থ কিন্তু এইবার ভেঙে পড়ছে। পার্থ তখন দরজা খুলে বেরিয়ে আসছে, এবং বাবা যখন যাচ্ছে দেখছে মেয়ে কঙ্কাল, ভেঙে পড়ছে কান্নায়। তার বেশ কিছুদিন পর কিন্তু বাবা কিন্তু বাইরের পৃথিবীকে জানায়নি। হ্যাঁ, এটাও খুব মানে অদ্ভুত আর কি, মানে যে বাবা কি জানাবে? আপনি ভাবুন তো, একটি বৃদ্ধ, প্রায় 80-র কাছাকাছি, 80 বয়স হয়ে গেছে, মেয়ে কঙ্কালসার হয়ে পড়ে আছে ঘরে, নিজে খানিকটা অ্যালকোহলিক, কি বলবে? মানে বাবা, আমার যেটা ধারণা, মানে আমি তো বাবাকে মিট করতে পারিনি বা পার্থ কাউকে মিট করতে পারিনি, আমার যেটা ধারণা
সেই সময় বাবা দিশেহারা হয়ে পড়ে। তবে বাবা একটা কাজ করেছিলেন, কিন্তু মানে একটা জিনিস ছিল যে মানে যে কারণে বাবার সঙ্গে ওদের একটা দূরত্ব তৈরি হয়েছিল, তার একটা বড় কারণ হচ্ছে বাবার সঙ্গে বোধহয় ভাইয়ের একটা সম্পর্ক নতুন করে তৈরি হয়েছিল। হ্যাঁ, একদম একদম। সেই সময় তো একটু এক্সট্রা এক্সপেক্ট করা যেতেই পারে যে বাবা তো তার ভাইকে বলবে যে এই ব্যাপারটা এরকম হয়েছে, সেটাও বলেনি না। সেটাও ইভেন এই ঘটনা যখন ঘটছে তখন দেবযানী একদম কঙ্কাল হয়ে গেছে কি হয়নি আমি জানি না, পার্থর কিন্তু বার্থডে সেলিব্রেশন হচ্ছে, এটাও পাওয়া যায়। অর্থাৎ তারা অলরেডি সেই ঘরটিতে নিজেদেরকে গুটিয়ে নিয়েছে, পার্থর বার্থডে সেলিব্রেশন হচ্ছে এবং সেই সেলিব্রেশনে কাকা আসছে, অরুণদে আসছে, অর্জুন আসছে, অর্থাৎ কাকার ছেলে আসছে। তখন প্রশ্ন করা হচ্ছে দেবযানী কোথায়? তখন পার্থ উত্তর দিচ্ছে দেবযানী বাইরে শপিংয়ে গেছে, গন্ধ পাওয়া যাচ্ছে না। তাহলে কোথাও একটা জ্ঞানটা তো ছিল, এরকম নয় যে মানে একদম কমপ্লিটলি আউট অফ দ্য মাইন্ড ছিল, মানে না না, নয় তো মানে স্কিজোটাইপাল ডিসঅর্ডার টাইপ 3 এটা কি, মানে এটা ধরুন আপনার কিন্তু বাহ্যিক জ্ঞান রয়েছে ভীষণ রকম ভাবে, কিন্তু আপনি যখন ওই কোর বিশ্বাসের মধ্যে ঢুকে যাচ্ছেন তখন আপনি সেই বিশ্বাসটার সঙ্গেই থাকছেন শুধুমাত্র, তখন আর তার আপনার বাইরের পৃথিবীর সঙ্গে সম্পূর্ণ সংযোগ দিচ্ছেন। আর একটা ওয়ার্ড পাচ্ছিলাম যে প্যারানয়েড স্কিজোফ্রেনিয়া, এটা কি অ্যাকচুয়ালি? দেখুন, প্যারানোইয়া তো অনেক ধরনের প্যারানোইয়া হয়, ঠিক আছে? তো প্যারানয়েড স্কিজোফ্রেনিয়া যে পার্থর ছিল সেটা নয়। এখানে যেটা পার্থর ক্ষেত্রে যেটা খুব ইন্টারেস্টিংলি এসছিল সেটা হলো যে পার্থর কি নেক্রোফিলিয়া ছিল, সেইটা বরং এসছিল। প্যারানোইয়ার থেকেও, প্যারানয়েড স্কিজোফ্রেনিয়ার থেকেও একটা তথ্য এসছিল যে ইজ হি নেক্রোফিলিক। সেটা কি সত্যি? এবার এইটা বলছি, এই নেক্রোফিলিয়া সত্যি আছে কি না সেটা জানার জন্য কলকাতা পুলিশের তরফে একটা নতুন মেডিকেল টিম গঠন করা হয় এবং তার জন্য উড়িয়ে আনা হয় সিঙ্গাপুর থেকে ডক্টর জয়দীপ সরকারকে। ডক্টর জয়দীপ সরকার হলেন ক্রিমিনাল সাইকোলজিস্ট। আচ্ছা, ক্রিমিনাল সাইকোলজিস্ট এই টার্মটাই খুব ইন্টারেস্টিং, আমাদের দেশে প্রায় নেই বললেই চলে, এখনো প্রায় নেই, 2015 সময় তো প্রায় ছিলই না। সব্যসাচী মিত্র থেকে শুরু করে ডক্টর প্রদীপ কুমার সাহা বা জয়শ্রী সর চৌধুরী বা স্বর্ণালী সরকার, তারা একটা থিওরি দিচ্ছেন। তারা কি বলছেন? তারা প্রত্যেকেই বলছেন স্কিজোটাইপাল ডিসঅর্ডার টাইপ 3, অর্থাৎ পার্থ কোনো ধরনের, মানে একটা তো এই সময় এই বয়ানও এসছিল যে পার্থ কি দিদি এবং কুকুরকে খুন করেছিল, এটা তো মিডিয়া ট্রায়াল চলেছিল, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। সেই জায়গা থেকে কলকাতা পুলিশ এইটাকে বারবার করে রিচেক করার চেষ্টা করলো। জয়দীপ সরকার সেই সময় সিঙ্গাপুরে, জয়দীপ যেহেতু ভারতবর্ষে সেই অর্থে প্রতিষ্ঠিত ক্রিমিনাল সাইকোলজিস্ট কাউকে পাওয়া গেল না, সিঙ্গাপুর থেকে তাকে উড়িয়ে আনা হলো। তিনি প্রথম নেক্রোফেলিয়ার থিওরিটা দিলেন। তার ছিল এই নেক্রোফেলিয়ার থিওরিটা, সেটাকে সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছেন সব্যসাচী মিত্র, নস্যাৎ করে দিয়েছেন জয়শ্রী সর চৌধুরী, নস্যাৎ করে দিয়েছেন প্রদীপ কুমার সাহা। তিনি কি বলছেন? এবার নেক্রোফেলিয়া মানে কি, তিনি কি ওই অবস্থায়, অর্থাৎ পার্থর দিদি যখন স্টারভেশনে রয়েছে, যখন প্রায় মৃতপ্রায়, তখন কি মৃতদেহের সঙ্গে যৌন সংসর্গ বা এটা আদৌ পসিবল? আমরা যদি মানে সাধারণভাবে একজন সাধারণ মস্তিষ্কের মানুষও যদি ভেবে দেখি তাহলে কি হতে পারে? আমি পার্সোনালি জয়দীপ সরকারের সঙ্গেও আমি কথা বলেছি, আমি তো এদের প্রত্যেককে ইন্টারভিউ করেছি, মানে আমি সব্যসাচী মিত্রর সঙ্গে দীর্ঘক্ষণ ইন্টারভিউ করেছি, জয়শ্রী সর চৌধুরীর সঙ্গে ইন্টারভিউ করেছি, প্রদীপ কুমার সাহার সঙ্গে করেছি। আমি জয়দীপ সরকার সেই সময় অস্ট্রেলিয়ায় আমি জুম কলে তাকে ধরলাম। তিনি যেটা বলেছেন যে না, মৃতদেহের সঙ্গে যৌন সংসর্গ না হলেও কি হতে পারে, যখন পার্থর দিদি কঙ্কালসার অবস্থায়, তখন মানে যখনও মৃত দেবযানী মৃত নয়, তার ঠিক আগের অবস্থা, পার্থ তো তার শুশ্রূষাও করছে, দিদি তো শুশ্রূষা করছে, কটন ছিল, প্রচুর কটন পাওয়া যায়, কটন দিয়ে বডি ক্লিন করছে, তো সেই সময় তো দিদিকে নেকেট করতে হচ্ছে। তখন হতেই পারে যে তার ফিজিক্যাল টাচ, সেই ধরনের টাচ কিছু হয়তো হতেও পারে, সেটা সরাসরি একদম হার্ডকোর ইন্টিমেসি না হলেও
টাচ পর্যন্ত হয়তো পৌঁছেছিল বলে জয়দীপ সরকারের অনুমান যে এই নেক্রোফিলিয়ার, পার্থর যে নেক্রোফিলিয়া যদি থেকেও থাকে তাহলে সেখানে স্পর্শ ইত্যাদি এই সমস্ত কিছু এসছিল। কখন এসছিল? যখন কটন দিয়ে দিদিকে ক্লিন করছিল, সেই সময় দিদি পুরোপুরি নেকেড, সেই সময় হতেই পারে, কারণ বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, দীর্ঘ সময় ধরে পার্থ ওই ঘরের মধ্যেই, এবং পার্থর তো একটা অবদমিত কাম তো রয়েছে সেই তার যে পাস্ট হিস্ট্রির জায়গা থেকে। তো এইটা ছিল নেক্রোফিলিয়ার অ্যাঙ্গেল, কিন্তু এটাকে কলকাতা পুলিশ বা এখানকার চিকিৎসকেরা নস্যাৎ করে দেন। আমরা বরং সব্যসাচী মিত্র বা জয়শ্রী শর চৌধুরী তারা যেটা বলেছিলেন সেটাকে আমরা ধরবো। এখানে আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, খুব ইন্টারেস্টিং ব্যাপার। প্যাভলভে যখন শেক্সপিয়ার সরণি থানা থেকে তাকে প্যাভলভে স্থানান্তর করা হচ্ছে, প্যাভলভে 3 জন মহিলা চিকিৎসক, 3 জন সাইকোলজিস্ট পার্থকে দেখতে আসেন। একজন স্বর্ণালী সরকার, যিনি এই মুহূর্তে মেম্বার অফ পার্লামেন্ট, আরেকজন হলেন জয়শ্রী শর চৌধুরী, যারা আমি ইন্টারভিউ করেছি, আরো একজন ছিলেন, আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। জয়শ্রী শর চৌধুরীর সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে যায়, দীর্ঘ আলোচনা হয়। তো কারো সঙ্গেই পার্থ কিন্তু কথা বলতে রাজি ছিল না, কারো সঙ্গেই পার্থ কথা বলছিল না। তো প্রত্যেকেই বলছিলেন যে একটু কথা বলুন, কিছু তো অন্তত বলুন। তখন 3 জনের মধ্য থেকে অপেক্ষাকৃত ইয়াং এবং সুন্দরী জয়শ্রী শর চৌধুরীকে পার্থ কাছে ডেকে নেন, ঘরে ডেকে নেন, এবং ঘরে ডেকে নিয়ে তিনি বলেন যে আপনার কাপড় খুলুন। তো জয়শ্রী শর চৌধুরী তখন বলছেন যে এটা স্কিজোটাইপাল ডিসঅর্ডার টাইপ 3 এর ক্ষেত্রে খুবই স্বাভাবিক। তখন আমি কি করলাম, তখন জয়শ্রী শর চৌধুরী এটা বলছেন, আমরা এটা ফিল্মেও দেখিয়েছি, তখন আমি অন্য কথায় তাকে কথাটা ঘোরানোর চেষ্টা করলাম, তখন আমরা তাকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম, তখন আবার তিনি অন্যদিকে চলে গেলেন। আবার এই জায়গায় জয়দীপ সরকার পুরোপুরি কন্ট্রাডিক্ট করছেন, তাকে আমি এই প্রশ্নটা করেছিলাম। তিনি বলছেন যে এটা উনি তাহলে কি করে মেনে নিলেন যে স্কিজোটাইপাল ডিসঅর্ডার টাইপ 3 এর ক্ষেত্রেই এইরকম হবে, সমস্ত ক্ষেত্রেই কি এইরকম বলেন? সমস্ত স্কিজোটাইপাল টাইপ 3 ডিসঅর্ডারে যারা ভুগছেন তারা কি প্রত্যেকে এইরকম বলেন? এটা কি জয়শ্রী শর চৌধুরী জানেন? এই কন্ট্রাডিকশনটা কিন্তু আমরা ফিল্মে রেখেছি, এই কন্ট্রাডিকশনটা আছে। তো এতটাই জটিল মনোবিকলন কিন্তু পার্থ চরিত্রটার মধ্যে ছিল, সেইটাকেই জানতে 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 এগোনোই হলো আমাদের এই 3 রবিনসন। একটা জিনিস আমার মনে হচ্ছে যে যখন ওর বাবা অরবিন্দ দে যে সময় গায়ে আগুন দিলেন, যখন পুলিশ গিয়ে পৌঁছালো, তখন পার্থ চা খাচ্ছিলেন। তো যেটা এই দে ফ্যামিলির সলিসিটর যিনি ছিলেন, যেটা বারবার করে বলছিলেন যে ওই বডিটার নাকি পোস্টমর্টম হয়নি, 1 নম্বর বারবার করে বলেছেন দেখলাম। আর সেকেন্ডলি বলছেন যে যেটা খুব কমন, মানে পরবর্তী একজন সাংবাদিকও যেটা বলেছেন, টেলিগ্রাফের সাংবাদিক যেটা মোনালিসা যেটা বলেছেন, যে নর্মালি কি হয় যে গায়ে আগুন লাগলে শেষ মুহূর্তে তো একটা বাঁচার চেষ্টা হয়, সামনে ড্রাম ছিল, ড্রামের মধ্যে জল ছিল, হ্যাঁ সেখানে উনি যাননি সেটা। তো এটা কেন মনে হয়? এটা কি মানে কোথাও মানে খুনের ইয়েও হতে পারে কোথাও থেকে এই জায়গাটা? দেখুন, আমি যখন এই রিসার্চ পর্বে ছিলাম তখন বিভিন্ন জনের বিভিন্ন মন্তব্য, বিভিন্ন ইন্টারভিউর মধ্য দিয়ে অনেক ধরনের তথ্য আমার কাছে এসছে, এবং সেখানে ওই যে বললাম যে দুটো থিওরি একদল, মানে সুবীর মজুমদার যেরকম স্পষ্টতই বলছেন যে খুন, সুবীর মজুমদার বারবার করে বলছেন, কিন্তু আজ এতদিন পরে এই একটা দীর্ঘ রিসার্চ পর্বে ডিসপ্যাশনেট ওয়েতে আমি যখন বাইরে থেকে দেখি, আমার এটা খুন বলে মনে হয়নি। মানে পার্থ তার বাবাকে বা দুটো কুকুর বা দিদিকে কোনোভাবে খুন, মানে এটা আমার মত, যদি আপনি আমার মত জানতে চান তাহলে আমি এটাকে খুন না। তাহলে এবার প্রশ্ন হলো যে বাবা এইরকম একটা কাণ্ড কেন ঘটালেন? বাবার কাছে আর কোনো রাস্তা ছিল না, এবং এটা আমার প্রশ্ন, একটা পাল্টা প্রশ্ন। তাহলে আমরা কিন্তু প্রথম ওই যে বাথরুম থেকে আগুনটা বেরোলো, তারপরে কিন্তু 3 রবিনসন স্ট্রিট সম্পর্কে জানলাম। তার আগে পর্যন্ত 3 রবিনসন স্ট্রিট কি, তার ভেতরে কি ঘটছে আমরা জানতে পারিনি। অরবিন্দ দে তিনি
কি তার মৃত্যুর মধ্য দিয়ে ভেতরে কি ঘটছে সেইটা বাইরের পৃথিবীকে জানিয়ে গেলেন? আর কোনো পথ না পেয়ে কিভাবে বলবেন, কিভাবে বাইরের পৃথিবীর কাছে কনফেস করবেন? তার কাছে আর কোনো পথ নেই, তিনি কি বলবেন বলুন তো? পার্থর এই অবস্থা, বুঝতেই পারছেন যে পার্থ স্কিজোটাইপাল ডিসঅর্ডারে আক্রান্ত, দিদি ওই অবস্থায় রয়েছে। সামাজিক সম্মানের জায়গা থেকে, সামাজিক সম্মানের, কারণ কি তার একটা পাবলিক লাইফও ছিল, অতএব তিনি তার চারপাশে তিনি কি বলবেন, তাদেরকে কি উত্তর দেবেন, বা তাদের সঙ্গে কি কনভারসেশন করবেন? তার কাছে আর কোনো পথ ছিল না। অতএব তিনি এই আত্মহত্যার পথটাই বেছে নেন। তার কাছে এটাই ছিল একমাত্র ওয়ে। এবং হতে পারে যে এই পথটা নিয়েই তিনি বাইরের পৃথিবীকে 3 রবিনসন স্ট্রিট সম্পর্কে জানিয়ে গেলেন, এবং আমরা বাইরের পৃথিবী 3 রবিনসন স্ট্রিট সম্পর্কে জানতে শুরু করলাম। ঠিক কথা। তো আপনার কি মনে হয় যে মানে এই যে প্রপার্টি অ্যাঙ্গেল একটা রয়েছে এর মধ্যে, সেটা কতটা ইয়ে হতে পারে? মানে একটা মানে ধরুন মানে এত বড় একটা রবিনসন স্ট্রিটের মতন জায়গায় এত বড় একটা প্রপার্টি, পার্থ তো জানতোই নিশ্চয়ই যে এই বাড়িটা যদি কোনো কারণে বিক্রি হতে পারে, বা এই বাড়িটার যে ভ্যালুটা সেটা নিশ্চয়ই ওর কাছে একটা বিরাট ব্যাপার ছিল নিশ্চয়ই। তো হ্যাঁ, প্রপার্টি অ্যাঙ্গেল, দেখুন পার্থ আস্তে আস্তে প্যাভলভ থেকে সুস্থ হয়ে আসার পর পার্থ সেই সময়ের সবচেয়ে কাছের বন্ধু ছিলেন মাদার হাউসের ফাদার রডনি। পার্থ কিন্তু আর 3 রবিনসন স্ট্রিটে ফিরে যায়নি। পার্থর যদি সম্পত্তির প্রতি তীব্র আকাঙ্ক্ষাই থাকতো, বা সে যদি ভীষণ রকমভাবে বৈষয়িকই হতো, তাহলে 3 রবিনসন স্ট্রিটে ফিরে যাওয়া, এই সম্পত্তির ভাগ বাটোয়ারা ইত্যাদি সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু তার মধ্যে একটা কনসার্ন দেখা যেত। কিন্তু পার্থ ক্রমশ সুস্থ হওয়ার পর পার্থ দুটো জিনিস করলেন। সবার প্রথমে ফাদার রডনিকে বললেন যে আমি আর ওই 3 রবিনসন স্ট্রিটে ফিরে যাব না, আমি একটা নতুন জীবনে ফিরতে চাই। তখন ফাদার রডনির সঙ্গে আলাপ হলো কি করে? মানে মাদার হাউসে তার তো একটা যাতায়াত ছিল, মাদার হাউসে আগে থেকেই যাতায়াত ছিল, এবং আগে থেকেই ফাদার রডনির সঙ্গে একটা পরিচয় ছিল। ধর্মান্তর করেছিলেন কোনোভাবে পার্থ? হ্যাঁ, পার্থ ধর্মান্তরিত সেইভাবে অফিসিয়ালি না হলেও তার একটা খ্রিস্টিয়ানিটির প্রতি একটা তীব্র আকর্ষণ ছিল। তার একটা তীব্র আকর্ষণ সেটা ছিল। এবং এই যে মানে যখন মানে পাভলভেও নিয়ে যাওয়া হচ্ছে, তখন বারবার করে বলছেন আমাকে মাদার টেরেসার হোমে নিয়ে যাও। একদম। এটা এই বিশ্বাসটা কোথা থেকে তৈরি হলো আর কি? সেটা তো রেগুলার বেসিসে যাতায়াত, হ্যাঁ, মাদার হাউসে যাতায়াত করা, সেখানে যাওয়া, এবং সেখানে বিভিন্ন বন্ধু বান্ধব, এবং পার্থ যেটা বলছেন যে ওখানে গিয়ে আমি শান্তি পাচ্ছি। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। পার্থর কাছে এটা ছিল যে পুরোনো দিনে ফিরে যাওয়া, আনন্দ, শান্তি, পিস। পার্থ মাদার হাউসে গিয়ে পিসটা পাচ্ছে, শান্তিটা পাচ্ছে। আগে থেকেই কিন্তু ফাদার রডনির সঙ্গে তার একটা পরিচয় ছিল, যে কারণে ও যখন শেক্সপিয়ার সরণি থানায় মাদার হাউসে যাব, প্যাভলভে মাদার হাউসে যাব, ফাদার রডনিকে ডেকে দিন। ইভেন পার্থর বাবার যেদিন সৎকার হবে সেই দিনও কিন্তু ওই ফাদার রডনি এলেন, এবং তারপর তিনি সৎকার করতে রাজি হলেন। অনেক বোঝানো। ফাদার রডনি কি তাহলে পূর্ব পরিচিত? একদম পূর্ব পরিচিত। এবং যেটা বলছিলাম আমি, এবার ফাদার রডনিকে বললেন যে আমাকে একটা নতুন বাড়ি ঠিক করে দাও। তখন ফাদার রডনির এক বন্ধু মেরিলিন রিভার সাইডে, ওটা ওয়াটগঞ্জে, সেখানে একটা ফ্ল্যাট ঠিক করে দেওয়া হলো। পার্থ কিন্তু সেখানেই থেকেছে মৃত্যু পর্যন্ত, ওই ফ্ল্যাটেই কিন্তু থেকেছে। পার্থ কিন্তু এখানে ফিরে আসেনি। একটা সম্পত্তির অ্যাঙ্গেল এই নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। এই সম্পত্তি প্রপার্টিটা প্রায়, যেটা শোনা যায় যে প্রায় 52 কোটি টাকায় বিক্রি হয়েছে, এবং একজন মানে শহরের প্রতিনিধি স্থানীয় একজন প্রমোটার তিনি নিয়েছেন, এবং তার এবার এই প্রপার্টিটা কোথায় গেল। ইভেন আমি আপনাকে খুব একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, আমি এখনো কিন্তু অরুণ দে অর্থাৎ পার্থর কাকা, এবং অর্জুন দে, তারা তো এখনো আছেন। অর্থাৎ আমি যখন রিসার্চটা করছিলাম সেই সময় আছেন। ওনারা এখন থাকেন রঙ্গোলি অ্যাপার্টমেন্টে। ইভেন এটা ফিল্মেও নেই। ফিল্ম ডিরেক্ট করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। কমলদা আমাকে স্ট্রিক্টলি বলে দিয়েছিলেন যে না, ওরা ফোনে কোনোভাবেই কানেক্ট করছে না, ফোনে আমি কিছুতেই পাচ্ছি না এই অরুণ দে এবং অর্জুন দেকে। তো যেও না, দরকার নেই, আমাদের মোটামুটি রিসার্চ হয়ে গেছে। কিন্তু আমি তো রিসার্চটা করছি, আমার তো পুরোটা জানতে হবে। তো আমি রঙ্গোলি অ্যাপার্টমেন্টে চলে গেলাম, কলকাতা পুলিশকে ইনফর্ম করলাম,
মানে স্বরাজ দাসকে, এবং তখন আমার ওদের সঙ্গে খুবই ভালো বন্ধুত্ব হয়ে গেছে, স্বরাজ দাস, অলোক সান্যাল, সন্দীপ গাঙ্গুলি, প্রত্যেকের সঙ্গে। ওদেরকে ইনফর্ম করলাম যে আমি কিন্তু যাচ্ছি। রঙ্গোলি যে ইয়েটা রয়েছে, রঙ্গোলি অ্যাপার্টমেন্টের সম্ভবত 6th ফ্লোরে থাকেন অরুণ দে, 8th ফ্লোরে বোধ হয় অর্জুন দে, আমি যদি একটু ফ্লোরটা ভুল হতে পারি। তো আমি গেলাম, উঠলাম, প্রথমে অর্জুনদের ঘরে গেলাম, পরিচারিকা বেরিয়ে এলেন, বেরিয়ে এসে বললেন যে উনি এখন নেই, দেখা করতে হলে সকালে আসতে হবে। অরুণ দে, আমি কিন্তু কোনো রকম জানিয়ে আসিনি, কিচ্ছু না, ইভেন ওরা তো ফোনই ধরেনি। অরুণ দে এবং অরুণদের স্ত্রী কিন্তু ঘরে, আমি বুঝতে পারছি ভেতরে সিরিয়াল চলছে, আমি বেল বাজাচ্ছি, সিরিয়াল যতবার বেল বাজাচ্ছি আমি ডাকছি, অরুণবাবু আছেন, অরুণবাবু আছেন, বেরিয়ে আসুন, একটু কথা আছে। সিরিয়ালের শব্দ বাড়ছে, সাউন্ডটা বাড়ছে, হাজব্যান্ড ওয়াইফ কথা বলছে, আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। ওনারা কিন্তু ফাইনালি দরজা খুললেন না, সিকিউরিটি গার্ড এসে আমাদের চলে যেতে বললেন। ওনাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলতে পারিনি। অর্থাৎ এত বছর পরও 2015 জুলাই মাসের ঘটনা, 2018 21 ফেব্রুয়ারি পার্থ মারা গেছে, আমরা 2021 এন্ডে রিসার্চ শুরু করেছি। এতদিন পরও তাদের কিন্তু একটা কোথাও ভয়, একটা কিছু হয়, খুব স্বাভাবিক, তারা কিন্তু সামাজিক সম্মান নষ্টের ভয়। হ্যাঁ, তো কথা বলেননি। তো যেটা বলছিলাম যে এই প্রপার্টিটা এখন কার হাতে তাহলে? এই কি বলে 3 রবিনসন স্ট্রিট, সেটা প্রদীপ কুণ্ডলিয়া বলে একজন প্রমোটার আছেন, তার এখন মানে অ্যাকচুয়ালি এটা ট্রাস্টের হাতে ছিল এই প্রপার্টি কোনো না, এটা তো মানে এটা বিক্রি হয়ে যায়, একটা পোর্শন পার্থর, আরেকটা পোর্শন পার্থর কাকাদের, এইভাবে ডিভাইড হয় এবং এইভাবে টাকাটা ট্রান্সফার হয়। ঠিক আছে, এবার প্রশ্নটা হলো পার্থর যে পোর্শনের যে অর্থ সেটা কোথায় গেল, সেটা নিয়ে অনেক ধরনের জল ঘোলা রয়েছে। সেটা না হয় সবটা বলা সব সময় পসিবল হয়ও না, তবে বিভিন্নভাবে সেটা ভাগ বাটোয়ারা হয়ে থাকতে পারে। এই মুহূর্তে প্রপার্টিটা আছে প্রদীপ কুণ্ডলিয়ার, তার কাছে বিক্রি হয়ে গেছে এবং তিনি একটা শপিং মল বা এই জাতীয় কিছু করবেন। আমার বক্তব্য হচ্ছে যে এই প্রপার্টিটা যে হস্তান্তর হলো এটা কবে হলো? এই ঘটনার আগে হয়েছিল? না, পরে হয়েছিল। তখন তার মানে পার্থ তো নেই পৃথিবীতে? না, পার্থ জীবিত অবস্থাতেই জীবিত অবস্থাতেই হয়েছে। পার্থর কাছে সেই টাকাটা গিয়ে পৌঁছায় আর কি। হ্যাঁ, পার্থর কাছে টাকাটা গিয়ে সম্পূর্ণ পৌঁছেছিল কিনা, নাকি আরো অনেকের কাছে পৌঁছেছিল, সেটা নিয়ে একটা সংশয় রয়েছে। আচ্ছা, মানে এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং দিক এই ঘটনাটা। মানে এটা কিন্তু মানে এই যারা তদন্তকারী অফিসার ছিলেন নিশ্চয়ই এটাকে বাদ দিয়ে ওদের তদন্ত করেনি। এটা বিষয়টা হলো এটার যেহেতু একদম প্রপার ডকুমেন্ট নেই, আমার কাছে কিছু উড়ো খবর, কিছু শোনা কথা রয়েছে, আমি সবটাই বললাম, এটা কেন বলবো না, কিন্তু এটার যেহেতু প্রপার ডকুমেন্ট নেই সেই কারণে এটা আমি এক্ষুনি বলতে পারছি না। বুঝতে পারছি, ঠিক আছে। কিন্তু পুরো অর্থটা পার্থর কাছে আদৌ পৌঁছেছিল নাকি অনেকের কাছে ভাগবাটোয়ারা হয়ে গিয়েছিল? আসলে পার্থর খুব একটা বৈষয়িক বুদ্ধি বা সেই ব্যাপারে আকর্ষণ ছিল না। পার্থ তো তখন টার্নিং পয়েন্টে কম্পিউটার শেখাচ্ছে। ঈশিতা সান্যালের একটা অর্গানাইজেশন আছে টার্নিং পয়েন্ট বলে, যেখানে মেন্টাল হেলথ বলুন বা ইত্যাদি সমস্যা বা যাই বলুন তাদেরকে নিয়ে কাজ করেন ঈশিতা সান্যাল। সেখানে পার্থতে তখন ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন, কম্পিউটার শেখাচ্ছেন, অঙ্ক করাচ্ছেন। পার্থ তখন সম্পূর্ণ নতুন একটা জীবন শুরু করার কথা ভাবছেন। ইভেন পার্থ যখন মারা যায় সেটাও খুব ইন্টারেস্টিং। তার 3 মাস আগে সব্যসাচী মিত্রকে বলছে যে আমার 3টে প্ল্যান রয়েছে। কি 3টে প্ল্যান? 1, আমি আবার ফ্যামিলি লাইফে প্রবেশ করতে চাই। 2, পার্থ একটা আত্মজীবনী লিখছিলেন, রোজ টাইপ করতেন, টাইপ করে সেটা ঈশিতা সান্যালকে মেল করে পাঠাতেন। কিছু মেল ঈশিতা সান্যাল আমাকেও পাঠিয়েছিলেন, সেগুলো আছে আমার কাছে। তাহলে 1, ফ্যামিলি লাইফে ফিরতে চাই। 2, আত্মজীবনীর কাজটা সম্পূর্ণ করতে চাই। 3, ঘুরতে চাই, প্রচুর জায়গা এক্সপ্লোর করতে চাই। হঠাৎ সেই পার্থ 3 মাস পরে বাবা যেভাবে আগুনে পুড়ে বাথরুমের মধ্যে দগ্ধ হয়ে মারা গিয়েছিল, ঠিক একইভাবে মারা গেল। এবং ওই বাথরুমে পাওয়া গিয়েছিল একটি কোল্ড ড্রিঙ্কের বোতলে কেরোসিন তেল এবং 3-4টে দেশলাই কাঠি।
ওই ওয়াটগঞ্জের মেরিলিন রিভারসাইডের ওই ওয়াটগঞ্জের ফ্ল্যাটে ওই বাথরুমে ঠিক ওই কোল্ড ড্রিঙ্কের বোতলে কেরোসিন তেল এবং 3-4টে কাঠি। আমি জানি না এই মৃত্যুর মধ্য দিয়ে কি পার্থ কিছু বোঝাতে চেষ্টা করলেন, আমি জানি না। মানে আমরা হয়তো ভাবছি যে এই পার্থর মৃত্যুর মধ্য দিয়ে 3 রবিনসন স্ট্রিটের রহস্যের সমাধান হলো না, মানে শেষ হলো না, হয়তো নতুন কিছু বলে গেলেন, শুরু হলো হয়তো এখান থেকে আরো অনেক কিছু, আরো অনেক হয়তো রিসার্চ করার আছে। নিশ্চয়ই তাই। কিন্তু একটা জিনিস বলুন, মানে ওই সময়টাও মানে এই যে মেলগুলো লিখছেন আর কি, বা যে আমাদের ফাদারকে বলছেন যে কথাগুলো, তার মধ্যে কি মানে হঠাৎ করে ওর মানসিকভাবে কেন এতটা ভেঙে পড়লো? হ্যাঁ, এইটা আমাকে ফাদার রডনি বলেছে। ফাদার রডনি বলেছে পার্থ তো ক্রমশ স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিল, স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে, কিন্তু ওই যে বললাম সবসময় মিডিয়া ট্রায়াল। পার্থ যখনই শপিং মলে যাচ্ছে, পার্থ রাস্তায় বেরোচ্ছে, পার্থ বাজারে যাচ্ছে, পার্থ সিনেমা হলে যাচ্ছে, সবাই পার্থর দিকে ফিরে ফিরে ওই একটা কটাক্ষের দৃষ্টি। এই কি সেই হিচকক পার্থ? এই কি সেই 3 রবিনসন স্ট্রিট? এই কি সেই কঙ্কালকাণ্ডের পার্থ? এবং ফাদার রডনি আমাকে বলছেন যে পার্থ আমাকে বাড়ি ফিরে এসে বলতো যে সবাই আমার দিকে এইরকম ভাবে তাকায় কেন, সবাই আমার দিকে এইভাবে দেখে কেন। হ্যাঁ, তো পার্থ ওই যে পিরিয়ডটা যখন মিডিয়া ট্রায়াল চলছে, সেই সময়টায় কিন্তু পার্থ তখন শেক্সপিয়ার সরণি থানায়, তারপর প্যাভলভে। তাহলে ওই সময় পার্থ কিন্তু মিডিয়া ট্রায়াল কি চলছে, তাকে দিদির খুনি বলা হচ্ছে, তাকে 2টো কুকুরের খুনি বলা হচ্ছে, ইভেন তাকে বাবার খুনি বলা হচ্ছে, এইগুলো তো জানতে পারছে না। পার্থ যখন মারা যায় তার কিছুদিন আগে ওই মেরিলিন রিভারসাইডের ফ্ল্যাটে ফাদার রডনির কাছে ওয়াইফাই ইন্টারনেট কানেকশন চায়। ফাদার রডনি ইন্টারনেট কানেকশনে দেয় এবং ফাদার রডনির ধারণা যে ইন্টারনেটে ওইগুলো সার্চ করতে থাকে পার্থ, পরপর সার্চ করতে থাকে এবং একের পর এক বেরিয়ে আসে। কঙ্কাল পার্থ, হিচকক পার্থ, দিদিকে মেরেছে, বাবাকে মেরেছে, কুকুরকে মেরেছে। তখন ওর ওইটা একটা তীব্র যন্ত্রণা হয়, অ্যাকর্ডিং টু ফাদার রড। এটাও মেনে নিতে পারে না, তখন ও এই সুইসাইডের পথটা বেছে নেয়। নইলে যার এতগুলো প্ল্যানিং, মানে আমি শুধু ভাবছি যে দেখো একটা পরিবার, গোটা পরিবার, একটা মানে অভিশপ্ত পরিবার পুরো শেষ হয়ে গেল আর কি, গোটা পরিবার শেষ হয়ে গেল। একটি ছেলে, সে নিজে হাতে কাউকে খুনও করেনি, তার একটা মানসিক বিকার ছিল, মানসিক একটা মেন্টাল হেলথের সমস্যা ছিল। সেখান থেকে সে কিভাবে তার জীবনটা কিভাবে বদলে গেল আর কি। মানে আমরা তাদের পাশে না দাঁড়িয়ে তাকে আমরা কিভাবে আরো শাস্তির দিকে ঠেলে দিলাম। একদম এটাই আমাদের ফিল্মের উদ্দেশ্য ছিল অনিলাভদা, যে মিডিয়ায় আমরা যেটা দেখেছি যে পার্থকে নিয়ত কর্নার করা হয়েছে, আমরা দূরে ঠেলে দিয়েছি। এই কাজটা করতে করতেও যেটা বুঝেছি, আমি হয়তো সবটা বুঝতে পারিনি, কিন্তু যেটুকু বোঝার চেষ্টা করেছি যে অন্তত পক্ষে হঠাৎ করে আমার কোনো পাশের মানুষ, পাশের বাড়ির বা বন্ধু বা অফিসে বা কোথাও যদি কেউ একটু অন্যরকম আচরণ করে, হঠাৎ করে তার যদি বিহেভিয়ারের কোনো পরিবর্তন দেখি, তাহলে আমরা যেন তাকে দূরে ঠেলে না দিই, বরং তার সঙ্গে কথা বলি। আমার অভিজ্ঞতা অত্যন্ত খারাপ এই ব্যাপারে। আমি দেখেছি, আমি আমার বন্ধুদের ক্ষেত্রেও দেখেছি, যদি মানে কারো দেখেছি সামান্যভাবে মানসিক হেলথের, মেন্টাল হেলথের সমস্যা হয়, আমি দেখেছি অন্যদের তার প্রতি যে রিয়াকশন যেভাবে বদলে যায়, তাকে যেভাবে কর্নার করার চেষ্টা হয় তাকে বিভিন্নভাবে, অত্যন্ত দুঃখজনক অ্যাকচুয়ালি। মানে এটা এখনো হয়, মানে ভয়ানক রকম ভাবে এই ব্যাপারটা আছে যে আমাদের মেন্টাল হেলথ নিয়ে সেই অর্থে কোনো সচেতনতাই গড়ে ওঠেনি। সেটাই আমাদের এই ফিল্মটার উদ্দেশ্য। যদি আমরা একটু মানুষকে সচেতন করতে পারি, পার্থ আর যেন কোনো পার্থ না হয়, আর যেন সোসাইটিতে কোনো পার্থকে দেখতে না হয়, আমরা যেন পার্থদের একটু আগলে রাখতে পারি, পার্থদের একটা নতুন পৃথিবী দিতে পারি, যে পৃথিবীতে পার্থকে মরতে হবে না, একটা পরিবারকে শেষ হয়ে যেতে হবে না। কারণ কি, আমরা তো ভীষণ রকম ভাবে একটা নিউক্লিয়াস হয়ে গেছি, নিউক্লিয়াস পরিবারে। আপনি ভাবুন, নইলে একটা পরিবারে এইরকম হচ্ছে, কেউ জানতে পারছে না। যেরকম মানে মাঝে মধ্যে আমরা খবর দেখি যে বৃদ্ধ বাবা মা বা কোথাও এখন ইয়াং জেনারেশনও ভীষণ রকম ভাবে ডিপ্রেশন ইত্যাদি এই সমস্ত হচ্ছে, কিন্তু সেই পাশে দাঁড়ানোর লোকটার ভীষণ অভাব।
সেটা যদি টিম রবিনসন স্ট্রিট দেখে যদি একটুখানি সেইটা যদি আমরা নাড়া দিতে পারি তাহলে সেটাই সাফল্য। তার বড় কারণ হচ্ছে যে সামাজিকতাটা একদম চলে গেছে, যে ছোটবেলা থেকে বড় করা হচ্ছে যে একা 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 বড় হওয়া আর কি, এটা একটা সামাজিক অসুখ বলবো আর কি। যাই হোক, মানে এই পর্বটা নিয়ে আলোচনাটার ক্ষেত্রে আমি কোথাও এই পর্বটাকে একটা হরর স্টোরি হিসেবে দেখাতে চাই না, একেবারেই নয়, কোথাও এই জায়গাটাকে নিয়ে মানে একটা সেনসেশনাল একটা সাবজেক্ট হিসেবে দেখতে চাই না, বরং এই পর্বটা ভীষণ মন খারাপের পর্ব একদম একদম তাই। এবং আপনারা সবাইকে বলি যে যদি দেখেন চারপাশে কারোর মধ্যে দেখেন যদি সত্যি যে সে মানসিকভাবে ভালো নেই, ডিপ্রেসড রয়েছে, অবসাদে রয়েছে, মনে হচ্ছে সে যেরকমভাবে তাকে দেখেছেন তার থেকে একটু আলাদা, প্লিজ তার সঙ্গে কথা বলুন। কথা বললেই অনেকটা সুবিধা হয়। তার কথা বলার লোক পায় না মানুষ, সেটা বোধহয় ওই বন্ধু হয়ে পাশে থাকাটা খুব জরুরি। থ্যাংক ইউ সো মাচ আমায় তুমি আসার জন্য, থ্যাংক ইউ সো মাচ।